স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। শেখ মুজিবুর রহমান 1971 সালে শেখ মুজিবুর রহমানকেও ঠিক এভাবে ফাঁসির সাজা শোনানো হয়েছিল। ইয়াহিয়া খান তারপরে আর নিজের পাকিস্তানটাকে এক রাখতে পারেনি। 1971 সালে শেখ মুজিবুর রহমানকে এই ফাঁসির সাজা শোনানোর পরে পাকিস্তানের ভূগোল, পাকিস্তানের ইতিহাস সমস্ত কিছু বদলে যায়। আমি তো চিন্তা করছি 2025 সালে শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনাকে ফাঁসির সাজা শোনানোর পর না আবার বাংলাদেশের ভূগোল, বাংলাদেশের ইতিহাস আবার নতুন করে লিখতে হয়, আবার নতুন করে ম্যাপ তৈরি করতে হয়, নতুন করে ইতিহাসের চ্যাপ্টার যুক্ত করতে হয়। এটা আসলে চক্রের মতন ঘোরে। 1971 থেকে 1925 শেখ মুজিবুর রহমানের পর আজ শেখ হাসিনা। অদ্ভুতভাবে শেখ হাসিনাকে যখন এই মৃত্যু ঘোষণা, ফাঁসির ঘোষণা করা হচ্ছিল, তখন গোটা কোর্ট, সারা বিশ্বে বোধহয় একমাত্র কোর্ট যেখানে এভাবে উল্লাস করা হয় কোনো নিউট্রালিটি বা নিরপেক্ষতা বজায় না রেখে। সে ছবিগুলো একবার দেখব। প্রথমে দেখব শেখ হাসিনার যে হিয়ারিং, সেই হিয়ারিংটা হলো। সেই হিয়ারিংটা কোথায় হলো? একটা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল বলে করে একটা ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, যেটাও অবৈধ। এই ট্রাইব্যুনাল এভাবে গঠন করা যায় না। আর এই ট্রাইব্যুনালের যে সাজা ঘোষণা করা হয়েছে সেটা অনেকটা ধনেপাতার ক্যাশমেমোর মতন। ধনেপাতার ক্যাশমেমো কোনোদিন পেয়েছেন? পাননি তো? সেই ধনেপাতার ক্যাশমেমোর মতন, ফোকলা বাঘের কামড়ের মতন, ফোকলা সাপের কামড়ের মতন। ফোকলা সাপের কোনোদিন ছোবল খেয়েছেন? যে সাপের বিষ নেই, শিং নেই, দাঁত নেই, সে সাপের ছোবল কার্যকরী হয়? হয় না তো। সোনার কখনো পাথর বাটি হয় শুনেছেন? সোনার কখনো পাথর বাটি হয় শুনেছেন? শোনেননি তো। এই ট্রাইব্যুনালটাও সেরকম। এখানে যারা যারা বসে রয়েছে তাদের একদিন শীতের সকালে মনে হয়েছে আজ কিছু নতুন করি, নতুন কিছু করি। তাদের মনে হয়েছে কমলা লেবু খেয়ে তো প্রতিবারই চিড়িয়াখানায় ঘুরতে যাই, প্রতিবারই লুচি কচুরি খেয়ে সকালের নাস্তা করে একটু বনভোজন করতে যাই, এবার আমরা সবাই মিলিত হই, একটা মৃত্যুদণ্ড খেলা খেলবো। মৃত্যুদণ্ড কার্যকর হবে না, জাস্ট খেলা খেলবো। এমনি আমার ইচ্ছা করলো আজকে একটু ফাঁসি 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 খেলা খেলি। ধনেপাতার ক্যাশমেমো, এই ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল না কিসের এক ট্রাইব্যুনাল বানানো হয়েছে, সেই ট্রাইব্যুনালটা শেখ হাসিনার ফাঁসি ঘোষণা করা হয়েছে। আর এমন একটা দিনে শেখ হাসিনার ফাঁসি ঘোষণা করা হয়েছে, এটা শেখ হাসিনার জীবনেও খুব উল্লেখযোগ্য একটা দিন। যে ব্রেকিং নিউজটা আজকে নেব, শেখ হাসিনার ফাঁসি ঘোষণা করা হয়েছে তারই বিবাহ বার্ষিকীর দিনে। আজকের দিনেই 1969 সালে MA ওয়াজেদ আলী মিয়ার সঙ্গে শেখ হাসিনার আজকের দিনেই বিয়ে হয়। আজকের দিনেই বিবাহ বার্ষিকীর দিনেই শেখ হাসিনার মৃত্যু পরোয়ানা লিখে দিল মোহাম্মদ ইউনূস। বিবাহবার্ষিকীর দিনে
শেখ হাসিনার আজকে ফাঁসি ঘোষণা হলো। 1969 সালে আজকের দিনেই শেখ হাসিনার বিয়ে হয় M.A. ওয়াজেদ আলী মিয়ার সঙ্গে। M.A. ওয়াজেদ আলী মিয়া এবং শেখ হাসিনা জার্মানিতে ছিলেন যখন শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। শেখ হাসিনার এই ফাঁসির ঘোষণা দেখতে দেখতে বা শুনতে শুনতে আমার মজা লাগছিল। ঠিক এভাবেই সাদ্দাম হুসেন, ইরাকের অন্যতম রাষ্ট্রনায়ক সাদ্দাম হুসেন, তাকে ফাঁসির ঘোষণা, ফাঁসির যে সাজা, সেই সাজা শোনানো হয়েছিল। আমেরিকানসরা ভেবেছিল যে আমেরিকানসরা ইরাকে সাদ্দাম জমানা শেষ করে দিচ্ছে। ইরাকের সেই সময়কার সাদ্দাম বিরোধীরা ভেবেছিল যে এক নতুন ইতিহাস লেখা হচ্ছে। মজার কথা হচ্ছে সাদ্দাম হোসেন, শেখ হাসিনা এরা সরে গিয়েও, এরা চলে গিয়েও বহাল তবিয়েতে তাদের দেশগুলোতে রয়েছে। ইরাক লণ্ডভণ্ড হয়ে গেছিল। 1971 যখন মুজিবুর রহমানের ফাঁসির সাজা ঘোষণা করা হয়, তারপর পাকিস্তান লণ্ডভণ্ড হয়ে গেছিল। আমার তো ভয় লাগছে বাংলাদেশ এখন না লণ্ডভণ্ড হয়ে যায়। শেখ হাসিনার এই মৃত্যু সাজা ঘোষণার পর সাদ্দাম হোসেন, ঐতিহাসিক সেই ক্লিপ, একদম চোখে চোখ রেখে জাজের সাথে কথা বলছিল। জাজ বলছিল তোমাকে আমি ফাঁসি দিলাম। সাদ্দাম হোসেন হেসে বলছে বেশ করেছো। জাজ বলছে তোমাকে এবার টাঙিয়ে দেওয়া হবে। সাদ্দাম হোসেন বলছে ভগবান যদি চায় তাহলে টাঙিয়ে দেওয়া হোক। শুনুন। এই মুহূর্তে শুনুন সাদ্দাম হোসেন এই যে ক্লিপে কি বলছে, শুনুন। الحكم على المدان صدام حسين المجيد بالإعدام شنقا حتى الموت لارتكاب عمد كجريمة ضد الإنسانية وفق المادة 12 أولا أليف بدلالة المادة 12 أولا بدلالة المادة 24 من قانون المحكمة الجنائية العراقية العليا رقم 10 لسنة 2005 قرارا وجهكم على هالصفحة. هذا التقدير للمحكمة. ثانيا الحكم على صدام حسين مجيد نحن أهلها بالسجن 10 سنوات ارتكابه إبعاد السكان أو النقل القسري للسكان كجريمة ضد الإنسانية وفق المادة 12 أولا دال بدلالة المادة 15 أولا ثانيا ثالثا رابعا من قانون المحكمة الجنائية العراقية العليا رقم 10 لسنة 2005 وحددت العقوبة استنادا لأحكام المادة 421 باب من قانون العقوبات رقم 111 يتراجع عن موقفه. আসলে সাদ্দাম হোসেন বা শেখ হাসিনাকে সরানোর পেছনে মডেলটা একটাই ছিল। ইরাকে সাদ্দাম হোসেনকে সরানো হয়েছিল কারণ আমেরিকানসরা ইরাকের তেলটা নিজের কবজায় রাখতে চেয়েছিলেন। শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে সরানো হলো কারণ আমেরিকান ডিপ স্টেট বঙ্গোপসাগরটাকে নিজের কবজায় রাখতে চেয়েছে। শেখ হাসিনা যদি আমেরিকানদের কথা মেনে নিয়ে চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী এবং টেকনাফ অঞ্চলটা আমেরিকানসদের বিক্রি করে দিত, তাহলে আজ শেখ হাসিনা মাথা উঁচু করে হয়তো মোহাম্মদ ইউনুসকে বলতো তুই কে বে। শেখ হাসিনা এই মুহূর্তে অজ্ঞাতবাসে রয়েছে, কিন্তু শেখ হাসিনা মাথা উঁচু করে আজও বাঁচছে। তার কারণ শেখ হাসিনা বঙ্গোপসাগরটা আমেরিকানদের হাতে তুলে দেয়নি। এবং আজকে আমি বারবার বলছি না, ওই ধনেপাতার ক্যাশ মেমোর মতন, গেঞ্জির বুক পকেটের মতন আমার এই কোটে পাজামার দড়ি পাওয়া যায় না তো। আবার পাজামাতে বুক পকেট হয় না তো। ধনেপাতার ক্যাশ মেমো হয় না তো। সোনার পাথর বাটি হয় না তো। ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল বলেও একটা প্রহসন, সেই প্রহসন আজকে গোটা বাংলাদেশ নয় গোটা বিশ্বের মানুষ দেখল। এই ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে হাসি ঠাট্টা হচ্ছে, মস্করা হচ্ছে। শেখ হাসিনার যখন ভার্ডিক্ট দিয়ে দেওয়া হচ্ছে তখন অলরেডি গোটা কোর্ট
হাসতে হাসতে গড়িয়ে পড়লো, হাততালি দিতে শুরু করলো। দেখুন সেই চিত্র, দেখুন। With only one sentence, that is sentence of death. We have decided to inflict her with only one sentence, that is sentence of death. We have decided আমার সাথে ভারতীয় টেলিভিশনে প্রথমবার বাংলাদেশের প্রাক্তন টেক্সটাইল, বস্ত্র এবং চট শিল্পমন্ত্রী, প্রাক্তন এমপি বাংলাদেশের জাহাঙ্গীর কবির নানুক আমাদের সঙ্গে রয়েছেন। জাহাঙ্গীর সাহেবের সাথে আমরা কথা বলবো। একটি অজ্ঞাত পরিচয় জায়গা থেকে জাহাঙ্গীর সাহেব এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমি জাহাঙ্গীর সাহেবের সাথে কথা বলবো, কিন্তু তার আগে আমি বারবার বলছি না যে শেখ হাসিনাকে যদি ফাঁসি দিতেই হয় একটা নিউট্রাল জায়গায় গিয়ে দেওয়া হোক, কারণ মোহাম্মদ ইউনূসের বাংলাদেশে শেখ হাসিনার ফাঁসি দেওয়া আর পাকিস্তানে শেখ হাসিনার ফাঁসি দেওয়া এক ব্যাপার। আর আমরা কেন ভারতীয়রা পাকিস্তানকে এত মাথায় চড়িয়ে রাখবো? কারণ এখন যারা ফাঁসি দিচ্ছে তারা প্রত্যেকে পাকিস্তানপন্থী বলে মনে হচ্ছে, এবং আমরা চাই না যে কোনো পাকিস্তানপন্থী আমাদেরকে ডিকটেট করুক। শেখ হাসিনার, মানে আমি দর্শকদের বলছি, শেখ হাসিনার যে সাজা ঘোষণা হয়েছে সেখানে জানেন তো কোনো শেখ হাসিনার নিযুক্ত আইনজীবী ছিল না। একজন আইনজীবীকে দেওয়া হয়েছিল, সে আবার 2 মাস আগে বলছিল শেখ হাসিনার ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই। তাকেই নিযুক্ত করা হলো। সেখানে যারা যারা জাজ ছিল, যারা যারা বিচারক ছিল, তারা প্রত্যেকে জামাতপন্থী। এটা আমি বলছি না, বাংলাদেশের এখন রাজনীতিবিদরাও বলছেন। তার কারণ আজকে শেখ হাসিনা, কালকে খালেদা জিয়া, পরশু হয়তো অন্য রাজনীতিবিদ, মোহাম্মদ ইউনূস, প্রত্যেককে এক এক করে সরাবে। এটা বাংলাদেশও বুঝতে পারছে। শেখ হাসিনার আইনজীবী বলে একজন নিজেকে পরিচয় দিলেন, তারপরে নিজেই হাসতে হাসতে বললেন আমার খুব দুঃখ, খুব দুঃখ। দেখুন, হাসতে হাসতে কেউ দুঃখ পায় গুরু, এ জিনিস, এ নাটক মানে জন্ম জন্মান্তরেও ভুলিব না। দেখুন, আমি তো বলেছি এই রায়ে আমি কষ্ট পাচ্ছি। আমার বক্তব্য হলো এই যে এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত, হয়নি, যেটা আমার বিপক্ষে গিয়েছে। সেজন্য আমি ক্ষুব্ধ, আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি। এর বাইরে আমার কিছু বক্তব্য নেই। আপনার করার সুযোগ নাই। আমি তো কষ্ট পাচ্ছি। আপনার মুখে হাসি দেখা যাচ্ছে, কেন কষ্ট পাচ্ছেন? শেখ হাসিনা তিনি প্রথম দিন থেকে সাদ্দাম হুসেনের মতন বা যে কোনো মাথা উঁচু করে যে রাষ্ট্রনায়কেরা চলে তাদের মতন প্রথম দিন থেকে বলেছিল যে ইতিহাস আমায় নিষ্কাশিত করবে। ফিদেল কাস্ত্রো যেভাবে বলেছিল, চে গুয়েভারা যেভাবে বলেছিল, সাদ্দাম হুসেন যেভাবে বলেছিল, আমেরিকান সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে লড়তে গিয়ে যাদের যাদেরকে শহীদ হতে হয়েছে, যাদের যাদেরকে এভাবে দেশ ছাড়া হতে হয়েছে, তারা মাথা উঁচু করে প্রথম দিন থেকে বেঁচেছিল। এবং শেখ হাসিনা বরাবর এই কাজটাই করেছে। দায় মুক্তির লাইভ লাগাতার শেখ হাসিনা করে গেছে। শেখ হাসিনা টেলিফোনে বার্তা দিয়ে গেছেন, এবং আজও শেখ হাসিনা টেলিফোনে বার্তা দিয়েছেন। শেখ হাসিনা যেভাবে ওনাদের কথায় ভুয়া, জালি একটা সিস্টেম যেভাবে তৈরি করা হয়েছে, আমি একবার পিসিআরকে বলবো, শেখ হাসিনা এই রায়, এই মামলা, এই ট্রাইব্যুনালের নামে প্রহসন, এটা নিয়ে কি বলেছেন, গোটা পৃথিবীর মানুষকে কি বার্তা দেওয়ার চেষ্টা করেছেন, এটা বাংলাদেশেও মিনমিনে মিডিয়া ব্ল্যাকআউট করছে। বাংলা টেলিভিশনে মিনমিনে মিডিয়া ব্ল্যাকআউট করলেও রিপাবলিক বাংলা এটা ব্ল্যাকআউট করবে না, কারণ এটা বিশ্বের গণতন্ত্রের জন্য, এটা বিশ্বের সেই সমস্ত মুক্তকামী মানুষের জন্য যারা ডিপ স্টেটের দাসত্ব করতে চায় না, যারা ভারতের ভালো চায়। আমরা ভারত বিরোধিতা চাই না। বাংলাদেশের মাটিকে আমরা সন্ত্রাসবাদীদের মুক্তভূমি হতে দিতে চাই না। শেখ হাসিনা কি বলেছেন একবার, আমি যখন কথাগুলো বলছি তখন একবার আমি শুনি শেখ হাসিনা কি বলছেন, শুনি। একটা কোর্টে দাঁড়িয়ে কেউ যদি মিথ্যা অভিযোগ দেয় তা তার বিরুদ্ধে কিন্তু মামলা হয় এবং একসময় হবে। তবে এই কোর্টটাও তো অবৈধ, কারণ 1973 সালে পার্লামেন্টে আইন পাশ করে
যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য এটা করা হয়েছিল। এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে যুদ্ধ অপরাধীদের বিচার হবে, এবং এই আইনের 11(4) অনুচ্ছেদে স্পষ্ট বলাই আছে কিভাবে এই কোর্ট গঠিত হবে, চিফ প্রসিকিউটর থেকে শুরু করে কারা কী হবে সব কিন্তু নির্দেশিকা দেওয়া আছে। কিন্তু এরা কিছুই মানেনি। ইউনূস অবৈধভাবে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করেছে। আমাদের সংবিধানের 7 খ অনুচ্ছেদে স্পষ্ট লেখা আছে যে নির্বাচিত প্রতিনিধিদের কেউ যদি জোর করে ক্ষমতা থেকে সরায় তাহলে তাদের শাস্তি হবে। কিন্তু ইউনূস তো তাই করেছে, তার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে সেটা আমাকে ক্ষমতা থেকে হটিয়েছে। বিল ক্লিন্টন ফাউন্ডেশনের মিটিংয়ে সে সেটা নিজেই স্বীকার করেছে, মাস্টার মাইন্ডেরা সব করেছে। এটা ছাত্র জনতা তেমন কেউ ছিল না, নেতৃত্ব ছিল না, কথাটা ঠিক কোনো নেতৃত্ব ছিল না। কারণ ছাত্ররা যখন সব দাবি, তাদের সব দাবি আমরা মেনে নিলাম, মেনে নেওয়ার পরে হঠাৎ শুনি 9 দফা দাবি, সেটাও বললাম যে ঠিক আছে সেটাও আমরা বিবেচনা করব, তারপরে 1 দফা। তার মানে কী দাঁড়াচ্ছে? দেশে একটা অরাজকতা পরিস্থিতি, আর্থসামাজিক উন্নয়নটাকে ধ্বংস করে দেওয়া এবং দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া, সেটাই নিয়ে যাচ্ছে। এবং এর পাশাপাশি আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, আরেকটা খুব গুরুত্বপূর্ণ অংশ যেটা নিয়ে শেখ হাসিনার উত্তর গোটা দেশ চাইছিল, গোটা বিশ্ব চাইছিল, এই ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল বলে যে ধনেপাতার ক্যাশ মেমো বা সোনার পাথর বাটি, এটা নিয়ে শেখ হাসিনা কি বলছে একবার শুনি। এটা প্রত্যেকের শোনা উচিত, এটা ওয়ার্ল্ড এক্সক্লুসিভ হওয়া উচিত। এটা কেন ব্ল্যাক আউট করছে কেউ আমি জানি না, শুনি একবার। অন্যায় অবিচার যারা করে তাদের বিচার একদিন বাংলার মাটিতে জনগণই করবে। কাজে আমি সবাইকে বলবো যে কোনো ঘাবড়ানোর কিছু নেই, বেঁচে তো আছি, বেঁচে থাকবো, দেশের মানুষের কল্যাণ আবার করব, আর এই অপরাধীদের বিচার ইনশাল্লাহ বাংলার মাটিতেই করব। ভিত্তিটা অনেক শক্ত, শিকড় অনেক দূরে প্রথিত, এটা উপড়ে ফেলা তো সহজ নয়। বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছিলাম, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলাম। 71 সালে যে সমস্ত যুদ্ধ অপরাধী যারা ঘরের থেকে, সে 14 বছরের কন্যা থেকে শুরু করে বিভিন্ন এলাকা থেকে মেয়েদেরকে নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর ভোগের বস্তু বানিয়েছিল, আমি তাদের বিচার করেছি। এই নির্যাতিত পরিবারগুলির জন্য ন্যায় বিচার যাতে পায় সেই ব্যবস্থা করেছি। কিন্তু আজকে সেই আদালতে আবার সে আদালত সংশোধন করেছে, এই সংশোধন করবার অধিকার তাদের নাই, কারণ এখানে পার্লামেন্ট নাই। একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে এই আইন পরিবর্তন করে অমনি সেখানে বিচার বসিয়ে দিলেই তো বিচার হয় না। কিন্তু আমি জানি এটা কেন করেছে, যেহেতু যুদ্ধ অপরাধীদের বিচার করেছি তার প্রতিশোধ নেওয়ার জন্য আমার উপরে এই জুলুম। কারণ আমি তো কাউকে হত্যার হুকুম দেইনি, হত্যার হুকুম দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের সাথে এই মুহূর্তে প্রাক্তন মন্ত্রী নির্বাসিত জাহাঙ্গীর কবির নানক একটি অজ্ঞাত পরিচয় লোকেশন থেকে রয়েছেন, আনডিসক্লোজ লোকেশন থেকে রয়েছেন। জাহাঙ্গীর সাহেব, শেখ হাসিনা যে কথাগুলি বললেন যে ষড়যন্ত্রের শিকড় অনেক গভীরে, মেটিকুলাস ডিজাইন, ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, এগুলো অনেক গভীরে, কেন এটা শেখ হাসিনা বললেন আজকে? ধন্যবাদ। রিপাবলিক বাংলার মনোরঞ্জন ঘোষ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়েই আজকে আসলে আপনার এই রিপাবলিক বাংলায় উপস্থিত হয়েছি। দেখেন, আসলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি কারণে শত্রু হিসেবে এদের এই স্বাধীনতা বিরোধী অপশক্তির কাছে কি কারণে প্রধান শত্রু হিসেবে চিহ্নিত হলো, এই বিষয়টি আমাদেরকে ভাবতে হবে। আমি আগে বলে নিচ্ছি যে আজকে যে আদালত আজকে রায় দিয়েছেন, একটি অবৈধ ক্ষমতা দখলকারী ফ্যাসিস্ট ইউনূস সরকারের একটি অবৈধ আইসিটি আদালত আজকে যে বিচারের রায় দিয়েছেন, একটি সাজানো নাটকের মধ্যে দিয়ে সেটি বাংলার জনগণ প্রত্যাখ্যান করেছে এবং দলগতভাবে বাংলাদেশ আওয়ামী লীগ এটি ঘৃণা ভরে
প্রত্যাখ্যান করেছে। বাংলার জনগণ এই রায় মানে না এবং মানবে না। আপনি যে বিষয়টি বললেন এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রাণপ্রিয় নেত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কন্যা শেখ হাসিনা এই দেশে যখন ফিরে আসেন, তিনি 75-এর 15ই আগস্ট তিনি এবং তার ছোট বোন শেখ রেহানা বিদেশে থাকার সুবাদে সেদিন জীবনে রক্ষা পেয়েছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকলে নিহত হয়েছিলেন। তো তিনি বাংলাদেশের মাটিতে ফিরে এসে এই যে ক্ষমতার পালাবদল সামরিক ছাউনিতে বারবার ক্ষমতার পালাবদল, হত্যা, পাল্টা কু ইত্যাদির মধ্য দিয়ে যে দেশটি একটি বিশৃঙ্খল, কিন্তু জাহাঙ্গীর সাহেব ভারত বিরোধিতা, আমাদের কাছে ইনফরমেশন আছে দিল্লিতে যে ব্লাস্টটা হলো সেটার মাস্টার মাইন্ড এবং তার প্ল্যানিংটা হয়েছে ঢাকায় বসে। আপনি তো ঢাকার অন্যতম একজন সিনিয়র পলিটিশিয়ান, কতটা লজ্জা লাগছে এটা? একটা সময় আমরা দেখতাম ভারত বিরোধীদেরকে ঝুলিয়ে দেওয়া হতো। পরিষ্কার আমি বলি যে বাংলাদেশটি এখন ডক্টর ইউনূসের নেতৃত্বে জঙ্গিদের একটি অভয়ারণ্যে পরিণত হয়েছে। এই জঙ্গিদের বিরুদ্ধে জঙ্গিরা আওয়ামী লীগ যখন 2008 সালে শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় আসেন, তারপরে তিনি জঙ্গি ধ্বংস করার জন্য জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেছিলেন এবং তারপরে জঙ্গিরা সংগঠিত হওয়ার চেষ্টা করেছেন, কিন্তু তিনি তার সুযোগ্য নেতৃত্বে, চৌকস নেতৃত্বে, সাহসী নেতৃত্বে সেই জঙ্গি ডেরাগুলি, জঙ্গি আস্তানাগুলি একদম ধ্বংস করে দিয়েছিল। কাজেই এই শক্তি, যে শক্তি 71-এ পরাজিত হয়েছে, সেই শক্তিটি আজকে ইউনূসের নেতৃত্বে আজকে ক্ষমতায় দখল করেছে। কাজেই সেই শক্তিটি, সেই বাংলাদেশ যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে 1 কোটি মানুষকে ভারত আশ্রয় দিয়েছিলেন, অস্ত্র শস্ত্র দিয়ে সাহায্য করেছিলেন পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য, সেই ভারতের বিরুদ্ধে এই জায়গা থেকে পাকিস্তান এবং ISI প্রেসক্রিপশনে যে ভারতের অভ্যন্তরে যে বিভিন্ন অঘটন ঘটাবে, এটাই তো স্বাভাবিক এবং সেটি ইউনূস ক্ষমতা দখলের পর থেকেই কিন্তু ভারতের বিরুদ্ধে যে দামামা বাজিয়েছে। শুধু তাই নয় জাহাঙ্গীর সাহেব, আমাদের কাছে ইনফরমেশন আছে যে একেবারে সরাসরি বাংলাদেশের মাটিকে ব্যবহার করা হয়েছে। মোহাম্মদ ইউনূস এইসব জেনে শুনে কেন নিষ্পাপ সেজে থাকছেন, আজ তার জবাব চায় বাংলাদেশে শেখ হাসিনাকে তো ফাঁসিতে রায় ঘোষণা করা হলো, ফাঁসিতে ঝোলানোর কথা বলা হচ্ছে। ভারত বিরোধী জঙ্গিদেরকে কবে এই একই কাজ করা হবে যারা ভারতে টেরর অ্যাটাক করছে? আমাদের কাছে যে ইনফরমেশন আছে মোহাম্মদ ইউনূসের কাছে নেই, এটা হতে পারে না। আমি আবারও বলছি, মোহাম্মদ ইউনূসের টেবিলে যে কাগজ আসে 5 মিনিটের মধ্যে সেই কাগজ রিপাবলিক বাংলায় ময়ূকের টেবিলে চলে আসে, 10 মিনিটের মধ্যে সেটা ব্রেক হয়। কিন্তু এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ, সেই ব্রেকিং নিউজ হলো রিপাবলিক বাংলায় প্রথম প্রতিক্রিয়া শেখ হাসিনার, আওয়ামী নেত্রী শেখ হাসিনার প্রথম প্রতিক্রিয়া, ট্রাইব্যুনালের রায় পক্ষপাত দুষ্ট। শেখ হাসিনার প্রথম প্রতিক্রিয়া, রিপাবলিকে প্রথম প্রতিক্রিয়া শেখ হাসিনা বললেন, মুচকি হেসে বললেন পক্ষপাত দুষ্ট রায় রিপাবলিকে জানালেন শেখ হাসিনা কি বললেন দেখে নেবো এবার। এই রায় মানি না। শেখ হাসিনা নির্দিষ্টভাবে যা বললেন এবার সেটা দেখব, সব অভিযোগ মিথ্যে, এই রায় মানি না। শেখ হাসিনা রিপাবলিককে জানালেন, রিপাবলিককে এক্সক্লুসিভলি শেখ হাসিনা জানালেন এই রায় পক্ষপাত দুষ্ট। মুচকি হেসে শেখ হাসিনাকে আমরা জিজ্ঞেস করেছিলাম, আপনাদের টেনশন হচ্ছে? আসাদুজ্জামান
খান কামালকে জিজ্ঞেস করেছিলাম আপনাদের টেনশন হচ্ছে, ঘুম উড়ে গেছে, শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল বা সজীব ওয়াজেদ জয় তারা মুচকি হেসে বলছে এটা পূর্ব নির্ধারিত ছিল, এই নাটকটাই তারা করবে, পূর্ব নির্ধারিত ছিল। এই সব অভিযোগ মিথ্যে, এই সব অভিযোগ মিথ্যে, এই রায় মানি না। শেখ হাসিনা ইতিমধ্যে অডিও বার্তা পাঠিয়েছেন, বারবার পাঠিয়েছেন। আরেকবার শোনাবো যে অডিও বার্তায় শেখ হাসিনা বলেছেন যে এইটা আসলে মেটিকুলাস ডিজাইনের অংশ। প্রথম যে অডিও বার্তাটা সেটা আরেকবার শোনাবো, বাংলার মানুষ শুনুক, বাংলাদেশিরা শুনুক, যারা যারা বাংলায় বসে আছেন তারা শুনুন। কারণ আমি বারবার বলছি না, সাদ্দাম হুসেন থেকে শেখ গুয়েভারা থেকে ফিদেল কাস্ট্রো থেকে শেখ হাসিনা, যখনই কেউ আমেরিকার বিরুদ্ধে গর্জে উঠতে গেছে, ছোট ছোট দেশগুলোকে এভাবে কুচলে দেওয়ার চেষ্টা হয়েছে। ভারতকে পারছে না, নরেন্দ্র মোদীকে পারছে না। কেন জানেন? কারণ নরেন্দ্র মোদী শুধু একা নয়, 140 কোটি মানুষ নরেন্দ্র মোদীর সাথে আছে, যেটা শেখ হাসিনা করতে পারলো না। শেখ হাসিনার দেশে গাদ্দাররা বসে রয়েছে, আমাদের দেশেও আছে, কিন্তু তাদের সংখ্যা কম। আমরা তাদেরকে সাইড করে দিই। আমাদের দেশে গাদ্দাররা মাথা তুলে দাঁড়াতে পারে না। আমাদের দেশে হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানি সবাই একভাবে এক পেজে একই সাথে কথা বলে। শেখ হাসিনা কি বলেছেন অডিও বার্তার মাধ্যমে? মোহাম্মদ ইউনূসকে চাঁচাচোলা ভাষায় কিভাবে আক্রমণ করেছেন আরেকবার দেখি, শুনি, আমিও শুনবো। শেখ হাসিনার অডিও বার্তাটা আরেকবার চালানো হোক। একটা কোর্টে দাঁড়িয়ে কেউ যদি মিথ্যা অভিযোগ দেয় তা তার বিরুদ্ধে কিন্তু মামলা হয় এবং একসময় হবে। তবে এই কোর্টটাও তো অবৈধ, ঠিক। কারণ 1973 সালে পার্লামেন্টে আইন পাশ করে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য এটা করা হয়েছিল। এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে যুদ্ধ অপরাধীদের বিচার হবে, এবং এই আইনের 11(4) অনুচ্ছেদে স্পষ্ট বলাই আছে কিভাবে এই কোর্ট গঠিত হবে, চিফ প্রসিকিউটর থেকে শুরু করে কারা কী হবে সব কিন্তু নির্দেশিকা দেওয়া আছে। কিন্তু এরা কিছুই মানেনি। ইউনূস অবৈধভাবে, অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করেছে। আমাদের সংবিধানের 7 অনুচ্ছেদে স্পষ্ট লেখা আছে যে নির্বাচিত প্রতিনিধিদের কেউ যদি জোর করে ক্ষমতা থেকে সরায় তাহলে তাদের শাস্তি হবে। কিন্তু ইউনূস তো তাই করেছে, তার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে সেটা আমাকে ক্ষমতা থেকে হটিয়েছে। বিল ক্লিন্টন ফাউন্ডেশনের মিটিংয়ে সে সেটা নিজেই স্বীকার করেছে, মাস্টার মাইন্ডেরা সব করেছে। এটা ছাত্র জনতা তেমন কেউ ছিল না, নেতৃত্ব ছিল না, কথাটা ঠিক, কোনো নেতৃত্ব ছিল না। কারণ ছাত্ররা যখন সব দাবি, তাদের সব দাবি আমরা মেনে নিলাম, মেনে নেওয়ার পরে হঠাৎ শুনি 9 দফা দাবি, সেটাও বললাম যে ঠিক আছে সেটা আমরা বিবেচনা করব, তারপরে 1 দফা। তার মানে কী দাঁড়াচ্ছে? দেশে একটা অরাজকতা পরিস্থিতি, আর্থসামাজিক উন্নয়নটাকে ধ্বংস করে দেওয়া এবং দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া, সেটাই নিয়ে যাচ্ছে। যারা যারা এই ক্লিপ দেখলেন, শেখ হাসিনার অডিও বার্তা, যারা যারা এই মুহূর্তে শুনলেন, এই ক্লিপ শেয়ার করতে পারেন, ছড়িয়ে দিন, এতবার ছড়ান, এতবার শেয়ার করুন যাতে মোহাম্মদ ইউনূস কেঁপে কেঁপে ওঠে। মোহাম্মদ ইউনূস বুঝতে পারে যে ভারতীয় উপমহাদেশ এতটা দুর্বল নয়। আমেরিকার দাদাগিরি বাংলাদেশে বসে করা যায়, আশেপাশের দেশগুলোতে করা যায় না। ওই পাকিস্তানের লেজ ধরে ওই মেরুদণ্ডহীন কিছু প্রাণী তারা ভাবছে এখন বাংলাদেশে বসে বড় বড় ডায়লগবাজি করবে, আর আমরা চুপচাপ বসে জয়নগরের মোয়া খাবো আর লাড্ডু খাবো, দিল্লির লাড্ডু খাওয়াবো, দিল্লির লাড্ডু খাবো। দিল্লিতে সন্ত্রাসবাদী হামলা হবে, বাংলাদেশে বসে ছক্কসা হবে, আর আমরা কি লেবন জুস চুষবো? আমরা প্রশ্ন করবো না? মোহাম্মদ ইউনূসকে অনেক কৈফিয়ত দিতে হবে। মোহাম্মদ ইউনূসকে এই এক্সট্রাডিশন ট্রিটি ফিটি এই সমস্ত নিয়ে বড় বড় লেকচার মারা হচ্ছে, এখন অনেক বড় বড় কথা বলা হচ্ছে। আগে তুমি বলো ভারত বিরোধী জঙ্গিদের তুমি কি করেছো? তুমি তো সব জঙ্গিদেরকে ছেড়ে দিয়েছো। আনসারুল্লাহ বাংলার প্রধান গ্রেপ্তার হয়েছে, লস্করে তৈবা কি করে ঢাকায় বসে মিটিং করে, সে ব্রেকিংয়ে আমি আসবো, কিন্তু তার আগে এক্সট্রাডিশন। শেখ হাসিনাকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, শেখ হাসিনাকে ফেরত দাও, কান্নাকাটি জুড়ে দিয়েছে। মানে আমি বুঝতে পারছি না, এই শীতের সন্ধ্যায় একের পর এক ব্রেকিং আসছে। শেখ হাসিনাকে ফিরিয়ে দাও, শেখ হাসিনাকে দিয়ে দাও, মানেটা কি? ব্রেকিং নিউজটা দেখি, তারপরে আমি বোঝাবো, ময়ূকের ব্যাখ্যা হবে। এক্সট্রাডিশন ট্রিটির মাধ্যমে কি ফেরানো সম্ভব? শেখ হাসিনাকে ফেরত পেতে কান্নাকাটি মোহাম্মদ ইউনূসের, কান্নাকাটি।
ভারতের বিদেশ মন্ত্রককে চিঠি বাংলাদেশের। ভারতের বিদেশ মন্ত্রককে চিঠি দিয়ে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য আকুতি মিনতি। ভয়ঙ্কর অবস্থা এই মুহূর্তে বাংলাদেশে। বাংলাদেশের মোহাম্মদ ইউনূস সকালে বিকেলে শুধু চাইছেন শেখ হাসিনাকে ফেরত দাও, ফেরত দাও, ফেরত দাও। আরে দাদা, মোহাম্মদ ইউনূস দাদা, ময়ূক আজকে বোঝাচ্ছে, ময়ূক আজকে বোঝাচ্ছে বাংলাদেশের যে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছে, আমি জানি অনেকে বসে এখন আমাকে টিভিতে দেখছে, বাংলাদেশ থেকে দেখছে, অনেকে আমাকে ভিডিও পাঠাচ্ছে, ভিডিও পাঠিয়ে বলছে ময়ূকদা আপনাকে দেখছে কিন্তু কমেন্ট করতে পারছি না। এই মোহাম্মদ ইউনূস যে ত্রাসের পরিবেশ সৃষ্টি করেছে। আমার হাতে এই যে বড় বড় লেকচার কর দিচ্ছে না ইউনূসপন্থীরা, আমার হাতে ভালো করে দেখুন, ক্যামেরাকে বলবো, এই ট্রিটি বিটুইন দ্য রিপাবলিক অফ ইন্ডিয়া অ্যান্ড পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ রিলেটিং টু এক্সট্রাডিশন, এটা ফার্স্ট অন ওয়াটারমার্ক মেরে দেওয়া হোক। এটা বাংলাদেশের কিছু ইউনূসপন্থী চুরি করে নিতে পারে। ট্রিটি বিটুইন দ্য রিপাবলিক অফ ইন্ডিয়া অ্যান্ড পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, এখানে অনেকগুলো ধারায় বলা হয়েছে কাউকে কিভাবে ফেরত পাঠানো যাবে, কিন্তু 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 এখানে আর্টিকেল 1, 2 করে অনেকগুলো জিনিস করা হয়েছে। আর্টিকেল 6টা আমি দেখাবো, আস্তে আস্তে দেখাবো। হার্ট ব্রেক হবে, দুঃখ হবে, ইউনূসের হবে, ইউনূসের উপদেষ্টাদের হবে। ভালো করে দেখুন, এত সহজ শেখ হাসিনাকে ফেরত দেওয়া, ফেরত পাঠানো যায়। আর্টিকেল 6, পলিটিক্যাল অফেন্স এক্সেপশন, extradition may be refused if the offense of which it is request is an offense of a political character। ভালো করে ইংরেজি হরফ দেখে নিন, POLITICAL, অর্থাৎ পলিটিক্যাল অর্থাৎ রাজনৈতিক, এবং ক্যারেক্টার অর্থাৎ চরিত্র। রাজনৈতিক চরিত্রের বা রাজনৈতিক প্রতিহিংসায় যদি কাউকে দেশ ছাড়তে হয় এবং কাউকে আশ্রয় নিতে হয় ভারতবর্ষে, তাহলে এই চুক্তিটি কার্যকর হবে না সাহেব। এবং যদিও হয়, যদিও হয়, যদিও হয়, যদিও হয়, দেখুন সেই সময় সাইনটাও কে করেছিল? সুশীল কুমার শিন্ডে হোম মিনিস্টার ভারত এবং মহিউদ্দিন খান আলমগীর হোম মিনিস্টার বাংলাদেশ। যদিও হয়, তখন বাংলাদেশিদের বা বাংলাদেশের এই বর্তমান সরকারকে আস্তে আস্তে একটু দেখাচ্ছি, আপনারা ব্যাপক শেয়ার করুন, শেয়ার মারুন। গোটা পৃথিবীর এই মুহূর্তে বাংলাভাষীরা বাংলার 1 নম্বর শোটা একটু শেয়ার মারুক দেখি। শেখ হাসিনাকে এই ফিরিয়ে দাও, আরে ওরমভাবে ফেরানো যায় না কাকা। চাচা জানদের বলছি, কাকা বললে আবার রেগে যান অনেকে। দেখুন, ভালো করে দেখুন, আসুন। আর্টিকেল 11তে প্রভিন্সিয়াল অ্যারেস্টে ফেরাতে হলে দেখাতে হবে যে এত তাড়াহুড়ো কেন, কিসের জন্য ফেরানোর কথা বলছেন। মানে শেখ হাসিনাকে নিয়ে গিয়ে কি করবেন আপনারা? আপনারা আবার রাস্তায় টাঙিয়ে ঝুলিয়ে দেবেন না তো? আপনারা পিটিয়ে মেরে ফেলবেন না তো? আর্জেন্সির কারণটা বলতে হবে। ইনফরমেশন কনসার্নিং আইডেন্টিটি, ন্যাশনালিটি অ্যান্ড প্রবাবল লোকেশন অ্যান্ড ডিসক্রিপশন অফ দ্য পার্সন। আপনারা বলছেন ভারতে আছে, কোথায়? অ্যাড্রেসটা দিন। ব্রিফ ডেসক্রিপশন অফ দ্য অফেন্স অ্যান্ড পানিশমেন্ট প্রেসক্রাইব দেয়ার। কি অফেন্স করেছে শেখ হাসিনা? কি রাস্তায় নেমে তলোয়াল নিয়ে খুন করতে করতে বেরিয়ে গেছে নাকি? A brief statement of the fact of the case including if possible the time and location of the offense। 5ই আগস্ট কি এমন অফেন্স করেছে শেখ হাসিনা? A statement of the existence of the warrant and arrest। যে কোর্টটাই অবৈধ, যে কোর্টটা, সে কোর্টটাই তো অবৈধ, যে আদালতটা, সেই আদালতটাই অবৈধ। এক্সট্রাডিশন ওরমভাবে হয় না, এটা একটা লম্বা আইনি প্রসেস। কেম রকিবুল ইসলাম রিপন, সভাপতি দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন, এবং আরিফ বিল্লাহ, দুজনে রয়েছেন। রকিবুল এবং নিজুম মজুমদারও রয়েছেন। রকিবুল সাহেব, এরমভাবে এক্সট্রাডিশন হয় না, বরঞ্চ আপনারা এটা বলুন শেখ হাসিনার আপনারা ফাঁসি ঘোষণা করেছেন, খুব ভালো কথা। আনসারুল্লাহ বাংলার প্রধানকে কবে ফাঁসি দেওয়া হবে? বা এই যে ভারত বিরোধী যারা ভারতের মাটিতে সন্ত্রাসবাদী আক্রমণ করছে বাংলাদেশে বসে, তাদের কবে ফাঁসি দেওয়া হবে? দাদা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
আমার কথা শুনতে পাচ্ছেন? সারা বিশ্ব শুনতে পাচ্ছে, 1 নম্বর শো এখন এটা। হ্যাঁ, ধন্যবাদ দাদা। আজকে আপনার ব্যবসাটা খুব চমৎকার জমবে, কারণ বাংলাদেশ সহ সারা বিশ্বের যারা বাংলা ভাষাভাষী তারা মনে করে যে আপনি যেই সাংবাদিকতা করেন এই সাংবাদিক ইথিক্সের মধ্যে আপনি পড়েন না। এখন সারা পৃথিবীর মানুষ যারা বাংলা ভাষাভাষী তারা মনে করে যে আওয়ামী লীগ যেহেতু বাংলাদেশ থেকে নিষিদ্ধ, আচ্ছা যান, আওয়ামী লীগের ভারতের 140 কোটি মানুষ যদি একসাথে সাংবাদিক কথাটা আপনাদের বাংলাদেশের সামনে গিয়ে বলে না, আপনাদের কান বাস্ট হয়ে যাবে। লেকচার কম মারুন। আগে বলুন শেখ হাসিনাকে আপনারা পাচ্ছেন না? বাংলাদেশের না, সারা পৃথিবীর মানুষ এখন চেনে শেখ হাসিনাকে আপনারা পাচ্ছেন না দাদা? সভানেত্রী হিসাবে সারা পৃথিবীর শেখ হাসিনাকে দেওয়া যাচ্ছে না। আপনার কাছে আমার প্রশ্ন, কি প্রশ্ন? কথা শোনেন, আগে কথা শোনেন। সন্ত্রাসবাদীদের বাংলাদেশে কেন ঠাঁই হচ্ছে? যে সন্ত্রাসবাদীদের ঢাকাতে কেন ঠাঁই হচ্ছে? মানবতা, আরে দূর মানবতা, আপনি আগে বলুন সন্ত্রাসবাদকে আপনারা কিভাবে ট্যাকেল করবেন? শোনেন, আজকে যে ট্রাইব্যুনালে শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা হলো, এই ট্রাইব্যুনাল কার তৈরি? এটা শেখ হাসিনার তৈরি না, একেবারেই নয়। শেখ হাসিনা এই ট্রাইব্যুনালে যাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করলো তখন আপনি কোথায় ছিলেন? তখন তো আপনি কোনো কথা বলেন নাই। এখন আজকে একটা ব্যক্তি একটা দলের পক্ষে আপনি যে না, এই নারকীয় উল্লাস যেটা চললো, মানুষ মনে করে, নারকীয় উল্লাস যেটা চলছে 32 নম্বর, আপনি কি 32 নম্বর ধানমন্ডি ভেঙে ফেলাটাকে আপনি কি মনে করেন যে কোনো গণতন্ত্র? আওয়ামী লীগ ও দাদা, আছে 32 নম্বর ধানমন্ডিকে ভেঙে ফেলা কি আপনি গণতন্ত্রের অংশ মনে করছেন? আমি মনে করছি না। সেই কেন্দ্র কার্যালয়ের মালিক হলো ময়ূক রঞ্জন। এখন কিসের কি মনে করে কি বলছেন? আরেকবার বলুন, কিসের কেন্দ্রীয় কার্যালয়? আমি একটাই কেন্দ্রীয় কার্যালয় বসে রিপাবলিক বাংলার, কিসের কেন্দ্রীয় কার্যালয়? কষ্ট, অনেক যন্ত্রণা। আরে বুঝেছি, আপনি মেন পয়েন্টে আসুন না। ফাঁসির রায় দিয়েছে, তিনি শুনতে পাচ্ছেন না। শুনে তো বলছি ধনেপাতার ক্যাশ মেমো। মানুষকে ব্লেম করার চেষ্টা করছেন ময়ূক রঞ্জন দা। আপনার কথা এখন মানুষ নেয় না, মানুষ আপনার কথায় বিনোদন করে। আপনার এই যে ভিউয়ার্স ব্যবসাটা ভালো হবে ময়ূক দা। আপনি যদি টক শো করেন তাহলে টক শোর ভাষায় কথা বলেন, আমাকে সময় দিতে হবে। আপনি আমাকে প্রশ্ন করেন, আমি আপনার প্রশ্নের উত্তর দেব। আমি প্রশ্ন করছি আপনাকে, টেররিস্টরা, সন্ত্রাসবাদীরা কেন বাংলাদেশে বসে আছে ভারতের বিরুদ্ধে নাশকতার ছক করার জন্য? অগণিত মানুষ। ও স্যার, চিবিয়ে কথা না বলে স্পষ্ট কথা বলুন। তখন আপনি কোথায় ছিলেন? আরে দূর, কোথায় ছিলাম? আমি ঢাকায় বসেছিলাম, মোহাম্মদ ইউনূসের পাশে বসেছিলাম। আপনি এবার বলুন। শেখ হাসিনা 24 সালে একটি জনসভায় ভাষণ দিয়েছিল, দাম্ভিকতার সাথে বলেছিল, তারেক রহমানকে খারাপ ভাষায় বলেছিল যে তোর যদি বাপের বেটা হয়ে থাকিস তাহলে বাংলাদেশে হয় আয়। আমি সেই শেখ হাসিনার ভাষায় বলতে চাই, শেখ হাসিনা যেটা বলেছিল যে বাপের বেটি যদি হয় তাহলে শেখ হাসিনাকে তো পাচ্ছেন না আপনারা। শেখ হাসিনাকে ফেরত দেওয়া হচ্ছে না এখন। করবে না কিন্তু রকিবুল কাকা, শেখ হাসিনাকে ফেরত দেওয়া হচ্ছে না এখন। আপনি যদি আওয়ামী লীগে শেখ হাসিনাকে ফেরত দেওয়া হচ্ছে না। শেখ হাসিনার ফাঁসি হয়ে যায়নি, আজ রাত 8টায় শেখ হাসিনার ফাঁসি হয়নি। শোনেন, শেখ হাসিনা টেনশন হচ্ছে? আপনার এত কষ্ট কেন? আমার কোনো কষ্ট নেই, কষ্ট আপনাদের হবে। মাথার উপরে বনবন করে প্লেনের শব্দ শুনলে এবার কষ্টটা বাড়বে। ময়ূক রঞ্জন দা, এখন আর আপনার কথা মানুষ শোনে না, এখন মনে করে ময়ূক দা হলো আওয়ামী লীগের। যাক, আপনি অন্তত শুনছেন। আমি তো ভেবেছিলাম আপনি মানুষ। বিনোদন দেয় বিনোদন তো অনেক দেব, বিনোদন তো অনেক বাংলাদেশে বাকি আছে দাদা। গেম ইজ অ্যাবাউট টু বিগিন। বাংলাদেশের কোন জনগণের সঙ্গে বন্ধুত্ব করেননি, তেমনি কিন্তু আরে আমার প্রচুর বন্ধু বাংলাদেশে। আরে বাংলাদেশে প্রচুর বন্ধু বান্ধবী সবাই দেখছে। আরে দাদা, আপনার থেকে বেশি বন্ধু আমার বাংলাদেশে। তারা বলছে যে শেখ হাসিনা নাকি ফিরত আসবে। এটা কি সত্যি কথা? শেখ হাসিনা নাকি ফেরত আসছে খুব তাড়াতাড়ি? আমরা মেনে নেই, আমরা ভারতের দাদাগিরি মেনে নেব না। ময়ূক রঞ্জন, আপনার দাদাগিরিও আমরা। আমার কোনো দাদাগিরি নেই, দাদাগিরি তো আমি শুরুই করিনি এখনো। দাদাগিরি এখনো শুরুই করিনি আমি। বেশ, আমি 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 পিসিআর কে বলবো, রকিবুল ভাই, আমি পিসিআর কে বলবো 3টে প্রশ্ন এই মুহূর্তে আমাদের সামনে রাখতে। নিঝুম দা রয়েছেন, আরিফ বিল্লাহ অনেকদিন পরে রয়েছেন। নিঝুমদার কাছে যাওয়ার আগে আমি আরিফ বিল্লার সাথে একটু ডিল করে নেব। নিঝুমদাকে আমি বলবো একটু থাকতে, কারণ নিঝুমদার সাথে আমার আলাদা করে কথা আছে। আমি শুনেছি নিঝুম মজুমদার এবং ময়ূক রঞ্জন ঘোষ একসাথে এক ফ্রেমে থাকলে নাকি বাংলাদেশের যে রেটিং সিস্টেম টেলিভিশনের সেটা নাকি ভেঙে যায়।
আবার মোহাম্মদ ইউনুস বলে দূর আবার কেন কাঁচটা ভাঙলি বাবা, এই তো ঠিক করলাম। যাকগে, 3টে প্রশ্ন এই মুহূর্তে আরিফ বিল্লাহকে। প্রশ্ন 1, হাসিনার ফাঁসি হলো, ভারত বিরোধীদের ফাঁসি কবে হবে? প্রশ্ন 1 এবং 2। দ্বিতীয় প্রশ্ন, মোহাম্মদ ইউনুস কৈফিয়ত কখন দেবে? 3 নম্বর প্রশ্নটা আমি আরিফ বিল্লাহ এখন দেখাবো না। আরিফ বিল্লাহ, আমার খুব সিম্পল প্রশ্ন, আমি এক এক করে ব্রেকিং নিউজগুলো নেব, আমি প্রথম ব্রেকিং নিউজটা নিয়েই ফেলি, তাতে আপনার একটু বুঝতে সুবিধা হবে। আপনাদের বুঝতে অসুবিধা হয়, ভারত থেকে আরও ডাক্তার পাঠানোর প্রয়োজন আছে, কারণ কি আপনাদের সাইকোলজিটা ডিপ স্টেট ঘেটে দিয়েছে। বা সাইকোলজি মানে কি সেটা আবার আমাকে জিজ্ঞেস করবেন না। একটা প্রথম ব্রেকিং নিউজ আমি পিসিআরকে বলবো, যেটা খুব সিরিয়াস দিল্লি সন্ত্রাসের ক্ষেত্রে দাঁড়িয়ে। ঢাকার মানুষের মাথা হেঁট হয়ে যাওয়া উচিত যে দিল্লিতে তারা করোলবাগে আসে, যে দিল্লির চাঁদনি চকে তারা বাজার করতে আসে, খাবার খেতে আসে, সেই চাঁদনি চকের যে বিস্ফোরণ, সেই বিস্ফোরণে বাংলাদেশের যোগ পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ, ষড়যন্ত্র বা নাশকতার ছক অনেক গভীরে, দিল্লি সন্ত্রাসের শিকড় অনেক গভীরে। বাংলাদেশে বসে ভারতের সিরিয়াল ব্লাস্টের ছক করা হয়েছে বলে অনুমান গোয়েন্দাদের। 42টি পাক ঘাঁটির সন্ধান পাওয়া গেছে বাংলাদেশের র্যাডারে এসছে 42টি, আবারও বলছি 42টি জঙ্গি ঘাঁটি, 42টি জঙ্গি ঘাঁটি। এবং এর পরের যে ব্রেকিং নিউজটা, সে ব্রেকিং নিউজটায় খুব নির্দিষ্টভাবে যে নামগুলো উঠে আসছে সেটা চমকে দেওয়ার মতন। দ্বিতীয় যে ব্রেকিং নিউজ, সন্ত্রাসের সূত্র অনুসন্ধানে গিয়ে ভারতীয় সংস্থাগুলি এটা বের করেছে যে দিল্লি বিস্ফোরণের সুতো পাকিস্তান এবং বাংলাদেশের সঙ্গে গভীরভাবে জড়িত। গোয়েন্দা সূত্রে খবর, লস্করে তৈবার শীর্ষ কমান্ডার সাইফুল্লাহ সাইফের সাম্প্রতিক বৈঠকের দিকে, যেখানে তিনি বিস্ফোরণে মাত্র কয়েকদিন আগে ভার্চুয়ালি মিটিং করেন, এবং লস্করে তৈবার শীর্ষ কমান্ডার কিছু লোককে নিযুক্ত করে। ঢাকা নর্থ কর্পোরেশনের সিইও মোহাম্মদ আজাদ, স্বরাষ্ট্র বিষয়ক সচিব ডক্টর নাসিরুল ঘানি, আনসারুল্লাহ বাংলার উপপ্রধান হাফেজ সুজাউদ্দৌলা ও হাফিজ আলী ফাজুল, এরা কি করছিল? জবাব দিতে হবে মোহাম্মদ ইউনুসকে। আরিফ বিল্লাহ, খুব সিম্পল প্রশ্ন আমার, কেন এগুলো করছেন? মানে আপনারা কি ভারতের সাথে পেরে উঠবেন যদি ভারত সত্যিই মনে করে যে এই জঙ্গি ঘাঁটিগুলো ভাঙতে সার্জিক্যাল স্ট্রাইকের প্রয়োজন আছে? আওয়ামী লীগের মুখপাত্র ময়ূখ রঞ্জন দাদা, আপনি কেমন? আমি আওয়ামী লীগ কোনোদিন করিনি। আওয়ামী লীগ নামটাই তো আমি প্রথম শুনলাম আগে। বিএনপি, আওয়ামী লীগ, আমজনতার দল, তারপর কী সব নাম। আপনাদের দেশের নাগরিক নই আমি, ভারতের নাগরিক। ভারতে আওয়ামী লীগ নেই। মনে হয় না, আপনি তো আওয়ামী লীগের মুখপাত্র। ও আচ্ছা আচ্ছা, শেখ হাসিনার মুখপাত্র। কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আপনি নাটকটা পরে করুন, আপনি কোর্টে নাটক করেছেন অনেক, আপনাদের নাটক আমি এখন শুনতে আসিনি। আপনি বলুন যে সন্ত্রাসবাদীদের কি করে আটকানো যায়। সার্জিক্যাল স্ট্রাইক করে ভারত আটকাবে না আপনারা আটকাবেন? ভারতে পাঠিয়ে দিয়েছি, তাদেরকে ফেরত দেন, আমরা বিচারের সম্মুখীন করব। কাকে? শেখ হাসিনা আছে, নানক আছে, জাহাঙ্গীর কবির নানক, সে কোথায়? আমি কোথা থেকে জানবো? জাহাঙ্গীর কবির নানক তো আমাদের সাথে লাইভে বসলেন, কোনো এক অজ্ঞাত পরিচয় জায়গা থেকে লাইভে বসলেন। আপনারা খুঁজুন না, আপনাদের তো বড় বড় মাতব্বর গোয়েন্দা আছে, খুঁজুন না। বলছি তো, আপনারা তো লুকিয়ে রেখেছেন। আপনারা লুকিয়ে বড় বড় টেররিস্টদেরকে, হ্যাঁ লুকিয়ে রেখেছি। এই যে লুকিয়ে রেখেছিলাম, এই যে ম্যাজিক দেখুন, লুকিয়ে রেখেছিলাম, এই যে লুকিয়ে রেখেছিলাম। নিন, নিয়ে নিন, এক্সট্রাডাইট করলাম, প্রত্যর্পণ করলাম, নিন, ফেরত নিন। পাঠিয়ে দেন, শেখ হাসিনাকে পাঠিয়ে দেন। কাকে পাঠাবো? কোথায় আছে লোকেশন বলুন না। আরে লোকেশনটা বলুন। শুনলাম পাঠাবো, আরে পাঠাবো। এই চুক্তিতে লেখা আছে লোকেশন বলতে হবে, লোকেশনটা বলুন। লোকেশন কোথায়? আপনার বাসায়। আমার বাসায় শেখ হাসিনা আছে, আমার বাসায়। আপনি আসেন, বাসায় আছে, আপনাকে কাচ্চি খাওয়াবো, বনবন করে রাফালে চড়াবো। আসেন আপনি, সন্ত্রাসবাদীদেরকে ট্যাকেল করুন। রাফাল কিরকম দেখতে হয় জানেন তো? তেজাস কিরকম দেখতে হয় জানেন?
এই যে ব্যাচটা পড়ে আছে এখানে, গোর্খা রেজিমেন্টের ব্যাচ। গোর্খা রেজিমেন্ট যদি মাঠে নামে কি হয় জানেন? জানবেন না বোধহয়। চিকেন্স করিডোরের আশপাশে চাচাজানরা আসবে বলেছিল, সেখানে চিকেন্স করিডোরের চারপাশে গোর্খা রেজিমেন্ট আছে। সন্ত্রাসবাদীদের এই 42টা ঘাঁটি ট্যাকেল করুন, কিন্তু কাদের বেলায় ভেঙে দিন। বাংলাদেশে এই 42টা, শুনুন কথা শুনুন, 42টা ঘাঁটি আজ রাতেই যেন ভেঙে দেওয়া হয়। এটা মোহাম্মদ ইউনূসকে গিয়ে বলুন, নয়তো ভারত যদি অ্যাকশন নেওয়া শুরু করে সমস্যা হবে। বেদরক পেটানি খান, হ্যাঁ? তখন লজ্জা করে না আপনাদের? কি চীনের কাছে যখন বেদরক পিটানি খান সীমান্তে, আপনি কি লজ্জা চীনা করে নাকি? না আপনাদের? আপনি কি কেমন চীনা কথা নাকি? বলেন আপনি? এই ঘাঁটিগুলো দেখে নিন। আবারও বলছি, এই ঘাঁটিগুলো মোদ্দা, একটু শিলিগুড়ির ঠিক লজ্জা উল্টো দিকে রংপুর। এই ঘাঁটিগুলো দেখে নিন মুর্শিদাবাদের ঠিক উল্টো দিকে চাঁপাইনবাবগঞ্জ। দেখুন এগুলো। নিঝুম মজুমদারের কাছে যাব। ঠাকুরগাঁও, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, চট্টগ্রাম, লালমনিরহাট, বিভিন্ন জায়গাতে এই ঘাঁটিগুলো রয়েছে। নিঝুম মজুমদার, আপনাকে আনইন্টারাপ্টেড বলছি, নিঝুম মজুমদার এক্সক্লুসিভলি আপনাকে বলছি, এটাকে কি করা যায়? আজকের রায়টাকে কিভাবে দেখছেন নিঝুম মজুমদার? অনেক 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 ধন্যবাদ মোদ্দা। আজকের রায়টা আমাদের কাছে তো এটি একটি তাজুলের ট্রাইব্যুনাল বা একটি ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল, আমরা বারবারই বলে এসেছি। প্রথম ব্যাপার হচ্ছে যে লিগ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এই ট্রাইব্যুনালের কোনো অস্তিত্ব আমাদের কাছে নেই, কারণ এই সরকারটি অবৈধ, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এখানে যে বিচারে যে প্রসিডিংস এন্ড এভরিথিং, এগুলো সবকিছুই আসলে ভুলভালে ভরা। এইখানে মাননীয় প্রধানমন্ত্রীকে আনা হয়েছে যেদিন প্রথম প্রসিকিউশন ওপেনিং স্টেটমেন্ট দিল, সেখানে পরিষ্কার করে বলেছে যে এটি শুধু প্রতিশোধেরই বিচার নয়, বরঞ্চ ন্যায় বিচার ও প্রতিষ্ঠার বিচার। অর্থাৎ এটি প্রথমে প্রতিশোধের বিচার, তারপরে ন্যায় বিচার। ফলে যেখানে প্রথম চিফ প্রসিকিউটর নামে যে লোকটি আছে, জামাতির যে লোকটা আগে ডিফেন্স কাউন্সিলে ছিল এই একই ট্রাইব্যুনালে, সে যখন প্রকাশ্যে বলছে এটি একটি প্রতিশোধের বিচার, এখানে হুমায়ুন আহমেদ ঔপন্যাসিক হুমায়ুন আহমেদের বইকে এভিডেন্স হিসেবে ব্যবহার করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী কিংবা অন্যান্য যাদেরকে অভিযুক্ত বলা হয়েছে তাদের পক্ষে কোনো আইনজীবী নিয়োগ দেওয়া হয়নি। যেই লোকটিকে আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে সেই লোকটি পেনাল কোড শব্দটা উচ্চারণ করতে পারে না, সে পেনাল কোডের বদলে বলে পেলাল কোড। এবং মজার ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তিনি একটি লিকড ভিডিওতে আমরা দেখতে পেয়েছি যে তিনি বলেছেন যে আমিও তো ফাঁসির আবেদন করতে চাই। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষের যে আইনজীবীকে আনা হয়েছে সেও ফাঁসির আবেদন করতে চায়। এই হচ্ছে এদের অবস্থা। অর্থাৎ সবই এটাকে আমরা বলি হচ্ছে আমরা আর মামুরা। সো আমরা আর মামুদের ট্রাইব্যুনালে মাননীয় প্রধানমন্ত্রী কোনো ধরনের আইনি কোনো এটাকে আমরা বলি ইকুয়ালিটি অফ আর্মস বলি, যে উভয় পক্ষকে সমান অধিকার দেওয়া বা উভয় পক্ষকে সমান ইনস্ট্রুমেন্ট দেওয়া, যেখানে অবশ্য আমাদের এই ট্রাইব্যুনালটাকে আমরা অবৈধ বলছি, সেখানে আসলে এইসব আলাপটাও অর্থহীন। ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 যে অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে, এটি আনতে পারে একমাত্র পার্লামেন্ট। আমাদের প্রথম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আমরা এই আইনটা করা হয়েছে এবং এখানে পরিষ্কার ভাবে এইখানে কিভাবে অ্যামেন্ডমেন্ট আনতে হবে, কিভাবে এটা সংশোধনী আনতে হবে সেটা আছে, এবং এটা পার্লামেন্ট ছাড়া সম্ভব না। এরা নিজেরাই এই অ্যামেন্ডমেন্ট নিয়ে এসে এগুলোর উপরে বিচার করেছে। সুতরাং এই বিচারকে আমরা আসলে যেভাবে দেখি সেটা হচ্ছে একটা ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল, তাদের একটা মন চেয়েছে, তাদের একটা রায় প্রয়োজন, রায় দিয়েছে। কেমন এখানে যারা আছে এদের কথাবার্তাতেই প্রমাণিত। তারা বলছে যে মাননীয় প্রধানমন্ত্রী ট্রাইব্যুনাল শব্দটাও বলতে পারছে না। এখানে একজন আছে বলছে টেরাইব্যুনাল, বলছে হ্যাঁ এটা টেরাইব্যুনাল না, এটা ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালে মাননীয় প্রধানমন্ত্রী এটা করেছে না, এটা রাষ্ট্র রাজাকার যারা আলবদর ছিল মুক্তিযুদ্ধের সময় তাদের বিচার করেছে। সে বলেছে যে জুডিশিয়াল হত্যা করা হয়েছে। এখানে যে ছেলেটি এসছে, এরা আসলে কোত্থেকে এসেছে, কি করে না করে, এদের কথাবার্তা ট্রাইব্যুনাল শব্দটাই বলতে পারছে না, মনে হচ্ছে দাঁত ভেঙে ফেলছে, বলেছে টেরাইব্যুনাল। হ্যাঁ, এরা আলোচনা করছে, আপনার লিগ্যাল আলোচনা করছে। দলের নাম কি? নিজুমদা, মানুষ বাঁচাও। অনেক কথা বাকি থাকলো, তার কারণ আমি অর্ধেকটা আজকের এই যে ট্রিটি, এক্সট্রাডিশন ট্রিটি, তার অর্ধেকটা শুধু বললাম। শেখ হাসিনাকে যদি ধরেও নি, সমস্ত লিগ্যাল পেপার ঠিক আছে, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য প্রথমে বাংলাদেশকে বলতে হবে কোন লোকেশনে শেখ হাসিনা রয়েছে। একজন বাংলাদেশের অতিথি বললেন আমার বাসায় রয়েছে। আমি জানি না, এবার আমার ভয় লাগছে। এবার আমার বাসায় না এই চাচাজানরা এসে বলে শেখ হাসিনাকে ফেরত দেন। আমার কাছে নাই শেখ হাসিনা। যদি লোকেশন দিতে পারেন শেখ হাসিনাকে ফেরত নিয়ে যান।
কিন্তু শেখ হাসিনা রয়েছে কোথায়? ইন্ডিয়া গেটে, তাজমহলে, ভিক্টোরিয়া মেমোরিয়ালে, ইকো পার্কে? কোথায় রয়েছে শেখ হাসিনা? তার জবাব চায় বাংলা। ছোট্ট বিরতির পর ফিরে আসছে কিন্তু কালো বাংলাদেশের চাচা জানদের সাথে ডিল করতে আসছে আমি ময়ূর। সঙ্গে থাকুন। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH T+ মশলা। MDH